গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি সাদাত হোসেন রচিত আমার আর কোথাও যাওয়ার নেই। আজ থাকছে দ্বিতীয় পর্ব। আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। মাগরিবের রক্ত হয়েছে কি না বোঝা যাচ্ছে না। রতন এখনও ঘরে ফেরেনি। ফজলু লাউয়ের ঝাঁকা নিয়ে লতিফা বানুর সামনে বসে আছে। ঝাঁকা ভর্তি লাউ, মোট 6টা। সে একটা লাউ বেচতে পারেনি, ফেরত নিয়ে এসেছে। বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে আছে তার শরীর, গাল বেয়ে পানি ঝরছে। ফজলু প্রায়ই মাটি কাটার কাজ করে। ষাঁড়ের মতো শক্ত শরীর, কুতকুতে চোখ, সেই চোখের দৃষ্টি ঘোলাটে। হুনেন চাচি, কদু বিক্রি হইব কেমনে? হাটে তো লোকই নাই। হাট জমে সন্ধ্যার আগে আগে। সেই সময় নামলো বৃষ্টি। আকাশ ফাড়াইয়া ঠাডা পড়ন শুরু করলো। ঠাডার শব্দ শুনলে আবার কই মাছ পানি ছাইড়া উপরে উঠা আহে। স্কুলের পুষ্কুনির সব কই মাছ কানে হাইটা উঠে আসলো মাঠে। মানুষ তখন হাট করব না কই মাছ টোকাইব? পুরা হাট হইয়া গেল ফাঁকা। লতিফা বানু অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। ফজলুর কথা তার কানে যাচ্ছে না, তার অসহায় লাগছে। রাবেয়া হারিকেনের চিমনি মুছছে, অনেকক্ষণ থেকে মুছছে, যেন হারিকেনের চিমনি মোছা ছাড়া জগৎ সংসারে তার আর কোনো কাজ নেই। যেন এই কাজ শেষ হলেই তাকে আরও একটা সমস্যার সামনে দাঁড়াতে হবে। এই মুহূর্তে আর কোনো সমস্যার সামনে দাঁড়াতে চায় না, সে সব কিছু থেকে পালাতে চায়। কালুর খক কাশির শব্দ শোনা যাচ্ছে। সে এসে ঘরের দাওয়ায় বসে। ঘরের খুঁটিগুলো নড়বড়ে হয়ে আছে। ঝোড়ো বাতাস হলেই যে কোনো সময় ভেঙে পড়বে। সে তার বাঁশ চাচার কাজ শেষ করে ফেলেছে। এখন বাঁশের খুঁটিগুলো ঘরের চারপাশে পুঁতে ফেললেই হলো। কিন্তু তার মজুরির কি হবে? ও বৌমা, বেলা তো শেষ হইয়া এলো। আমার কিছু টাকা পয়সা তো দেওয়ান লাগে মা, বাজার সদায় কিছু করণ লাগতো। রাবেয়া ধীরে সুস্থে হারিকেনের চিমনিটা লাগায়, তারপর ঘরে ঢুকে যায়। খানিক বাদে বেরিয়ে আসে। তার হাতে একটা চকচকে 100 টাকার নোট। সে নোটটা কালুর হাতে গুজে দিয়ে দিতে দিতে বলে, 4 দিনে আপনার মজুরি হয়েছে 160 টাকা। এখন 100 টাকা রাখেন, বাকিটা 2-1 দিনের মধ্যে পাইয়া যাইবেন। লতিফা বানু থ হয়ে গেছেন। তিনি হাঁ করে তাকিয়ে আছেন কালুর হাতের চকচকে নোটটার দিকে। রাবেয়া ফজলুর সামনে লাউয়ের ঝাঁকা থেকে একটা লাউ নিয়ে দাওয়ায় বসে যায়। তারপর লাউ কুটতে থাকে। কালু চুপচাপ ফজলুকে নিয়ে বাড়ি থেকে বের হয়। তার তাড়া আছে, হাটে যেতে হবে। লতিফা বানু রাবেয়ার পাশে এসে বসেন। ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, বউ, তুমি টাকা পাইলা কই? আমার কাছে আসিল আম্মা। এই কয়দিন তাইলে টাকাটা বাইর করো নাই কেন বউ? রতনডা এক মুঠ ভাত খাওয়ানোর লাইগা কেমন করতেছে। আমরা খাইয়ে আসি নাকি না খাইয়ে আসি এটা মানুষ দেখে না আম্মা। ঘরটা ভাঙা পড়লে তখন সবাই দেখব। আপনার ঘরে জোয়ান বউ, এটা আপনার মাথায় নাই। গ্রামের অনেকেরই মাথায় এটা আছে আম্মা। আপনার পোলার কোনো খবর নাই। বাড়িতে আপনি আর আমি একলা থাকি, এইটাও তাগর মাথায় আছে। আপনি অনেক কিছু টের পান না, আমি পাই। কি হয়েছে বউ, তুমি আমারে কও, কেউ কিছু কইছে তোমারে? রাবেয়া জবাব দেয় না। সে এক মনে লাউ কুটতে থাকে, কুটতেই থাকে। লাউয়ের ফালকগুলো ছোট হতে হতে মিয়ে যেতে থাকে, টুকরোর ভিতরে টুকরো। রাবেয়া টুকরোগুলো আবারও কাটে, কাটতেই থাকে। তার শরীরে যেন কিছু একটা ভর করেছে। সে কোনো দিকে তাকায় না। তার হাত ঝড়ের বেগে লাউয়ের টুকরাগুলোকে চকচকে বাটির উপরে ঘচঘচ করে কেটে চলে। লতিফা বানু রাবেয়ার গায়ে গা ঘেঁষে সরে আসেন। আলতো করে রাবেয়ার পিঠে হাত রাখেন।
রাবেয়ার শরীরটা যেন কেঁপে ওঠে। লতিফা বানু রাবেয়ার মুখটা তার বুকের সাথে চেপে ধরেন। রাবেয়ার যেন বাঁধ ভেঙে যায়। সে হু হু করে কেঁদে ওঠে। মানুষটার কি হয়েছে আম্মা? একটা খবর পর্যন্ত নাই। পোলাটার মুখের দিকে তাকাইতে পারি না আম্মা। এক মুঠ ভাত দিতে পারি না। মুখ ফুইটা কিছু কয় না। বাপের কথা জিগায় না। সেই দিন দেখি পুষ্কনির পার কদম গাছটার লগে একলা একলা কথা কয়। তার আব্বার কথা জিগায়। মানুষটার কি হয়েছে আম্মা? মানুষটা কই আছে? রাবেয়া হু হু করে কাঁদে। লতিফা বানু কোনো কথা বলেন না। শূন্য চোখে তাকিয়ে থাকেন বাইরে। সন্ধ্যা খুব রহস্যময় সময়। এই সময় আলোর জগৎকে কে গিলে ফেলে অন্ধকার। তিনি সেই আধো আধো আলো অন্ধকারে তাকিয়ে থাকেন। মাগরিবের আজান হচ্ছে কোথাও। বুকের ভিতরটা কেমন গুমুট হয়ে আছে। প্রবল বৃষ্টির তোড়ে লতিফা বানুর চোখ ঝাপসা হয়ে আসে। রতন খেতে বসেছে। একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে। অদ্ভুত ব্যাপারটা হলো রতনের প্লেট ভর্তি ভাত। শুধু ভাতই না, ভাতের প্লেটের অর্ধেকটা জুড়ে ঝাল ঝাল করে রাধা কচি মুরগির কষানো সালুন। ঘন ঝোলের ভিতর দিয়ে উকি দিচ্ছে আলুর টুকরা। গরম ভাত থেকে গলগলে ধোঁয়া উঠছে। সমস্যা হচ্ছে ভাত খেতে বসে রতন আবিষ্কার করেছে তার খিদে নেই। শুধু যে খিদে নেই তা না, তার মনে হচ্ছে তার পেট ঠেসে ঠেসে গলা পর্যন্ত ভরা। ভাত তুলে মুখে দিলেই সে হড়বড় করে বমি করে ফেলবে। কিন্তু এই কথা সে কাউকে বলতে পারছে না। তার পাশে বাদল মামা বসা। সন্ধ্যাবেলা হঠাৎ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাদল মামা হাজির। তার হাত ভর্তি বাজারের ব্যাগ। বারান্দায় ব্যাগ রাখতে রাখতে সে বাড়ি মাথায় তুলে ডাকল, ও বুবু, বুবু, গামছা দাও, গামছা। রাবেয়া বারান্দায় এসে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বাদলকে দেখে তার মাথা কাজ করছে না। তার মনে হচ্ছে সে ভুল দেখছে। টেনশনে চিন্তায় তার মাথা আওলা হয়ে গেছে। বাদলের এই সময় থাকার কথা মাদারীপুর শহরে, বিরামপুর গ্রামে না। বাদলের বিয়ে পরীক্ষা চলছে। তার এখন মাদারীপুর শহরের লজিং বাড়িতে বসে গুনগুন করে পড়াশোনা করার কথা। এখানে সে কী করছে? বাদল রাবেয়া শাড়ির আঁচল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, কি ব্যাপার বুবু? তুমি তো দেখি স্ট্যাচু অফ লিবার্টির বিরামপুর ভার্সন হয়ে গেছ। ঘটনা কি? ঘটনা পরে শুনব। তুমি আগে দেখো ঘরে দুলাভাইয়ের শুকনো কোনো কাপড় আছে কিনা, থাকলে দাও। আর রান্নাবান্না শুরু করো। খিচুড়ি খাইতে পারলে ভালো হতো, কিন্তু আসার সময় তো আর বুঝি নাই যে বিরামপুরের বৃষ্টির এমন বিরামহীন অবস্থা। ডাল আনি নাই, শুধু চাল আনছি। সাথে মুরগি আছে, নতুন আলু আছে। রান্না চড়াও। কই আমার দ্য গ্রেট মামুজান কই? বাদল আসতেই যেন ঘরের আবহাওয়া পাল্টে গেল। রাবেয়া আর লতিফা বানু রান্না করতে বসে গেলেন। ছোট্ট ঘরটায় কেমন একটা উৎসব উৎসব ভাব চলে এলো। কিন্তু খেতে বসে রতন পড়েছে মহা বিপদে। সে এখন বাদল মামাকে কি করে বলবে যে তার খেতে ইচ্ছে করছে না? কিরে বেটা, খাচ্ছিস না কেন? খাওয়া সামনে নিয়ে বসে থাকতে নাই, গপ গপ গিলে ফেলতে হয়। মুখে দাও আর গপ করে গিলে ফেলো। খাইতে ইচ্ছা করতেছে না মামা, বমি লাগতেছে। বাদল রতনকে কোলে টেনে নেয়। তারপর ভাতের প্লেটটা হাতে নিয়ে ভাত মাখাতে থাকে। মামার কোলে বসে রতনের কেমন লজ্জা লাগে। সে এখন বড় হয়ে গেছে, কিন্তু কেউ তা বুঝতে চায় না। আব্বা আসে না বলে মন খারাপ নাকি রে বেটা? মন খারাপ খুব বাজে জিনিস। এই জিনিস সব জিনিস খেয়ে ফেলে, খিদাও খেয়ে ফেলে। রতন না বোধক মাথা নাড়ে। তার মন খারাপ না। বাদল মামা বলেছে পুরুষ মানুষের মন খারাপ করতে নেই। পুরুষ মানুষ হবে পাথরের মতো শক্ত। রতন অবশ্য কখনো পাথর জিনিসটা দেখেনি, কিন্তু সে আন্দাজ করতে পেরেছে পাথর খুব শক্তপোক্ত কিছু একটা হবে।
বাদল ভাত মেখে নলা তুলে দেয় রতনের মুখে। রতন হাঁ করে গিলে নেয়। অনেক দিন পর তার জিভে ভাতের স্বাদ পায়। বহুদিনের লুকিয়ে থাকা খিদেটা যেন জেগে ওঠে। কিন্তু রতনের কান্না পেয়ে যায়। তার খুব বাবার কথা মনে পড়ে। বাবা তাকে কাঁধে করে রোজ নদীর ঘাটে নিয়ে যেত। এভাবে কোলে বসিয়ে ভাত খাওয়াতো। খেতে না চাইলে গল্প শোনাতো। গল্প শেষ হতেই রতনের হঠাৎ খেয়াল হতো, আরে সে তো সবটুকু ভাত খেয়ে ফেলেছে। রতনের চোখে জল এসে যায়। সে প্রাণপণ চেষ্টা করে কান্না আটকাতে। বাদল মামা বলেছে, বেটা ছেলেরা নাকি কাঁদে না, কাঁদে মেয়ে ছেলেরা। সে তো আর মেয়ে ছেলে না, সে হলো গিয়ে দ্য গ্রেট মামুজান। বুঝলি রতন, খাওয়া দাওয়া নিয়ে আফসোস করা ঠিক না। খাওয়া দাওয়া হলো রিজিকের বিষয়। রিজিকে থাকলে খাবি, না থাকলে খাবি না। কি ঠিক বলেছি? রতন কথা বলে না। বাদল মামার সব কথাই তার ঠিক মনে হয়। জীবনটা হলো পরীক্ষার রুটিনের মতো। বাংলার পর অঙ্ক, অঙ্কর পর ইংরেজি, কখন কি হবে সব সেই রুটিনেই ঠিক করা থাকে। এইটা নিয়ে মন খারাপের কিছু নাই। তবে মাঝে মধ্যে রুটিনেও যেমন কিছু ওলটপালট হয়, জীবনেও হয়। এই যে ধর আমার বিএ পরীক্ষা। পরীক্ষার রুটিনে ছিল আজকে আমার শেষ পরীক্ষা। কিন্তু আজকে আমি কই? আমি পরীক্ষার হল রেখে বসে আছি বিরামপুর। কারণ পরীক্ষার রুটিন ওলটপালট হয়েছে। ঢাকায় সরকারের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করতেছে। সেই আন্দোলনের কারণে পরীক্ষা বন্ধ। কি ক্লিয়ার? রতন মাথা নাড়ল। সে ক্লিয়ার। রাবেয়া এক গাদা হাঁড়ি পাতিল নিয়ে ঘরে ঢুকল। হাতের কুপিটা ফু দিয়ে নিভিয়ে মেঝেতে রেখে বাদলকে জিজ্ঞেস করল, এই পরীক্ষাটা তাহলে আবার কবে হইব? পরীক্ষা কবে হবে জানি না বুবু, জানার দরকারও নাই। যেই দিন হওয়ার কথা সেই দিনই হবে। তোমারে আসল খবর দিতেই ভুলে গেছি। আমার চাকরি হয়েছে, মাস্টারের চাকরি, শরীয়তপুরের এক হাই স্কুলে। স্কুলের নাম অন্নপূর্ণা। কি সুন্দর নাম। আলহামদুলিল্লাহ। লজিং বাড়ি ছাড়বি কবে? লজিং বাড়ি ছাড়া নিয়ে এত অস্থির হয়েছ কেন বুবু? ভাবছি লজিং বাড়ি ছাড়ব না, এই বাড়িতে স্থায়ী বসত করব। এইটা কেমন কথা? যাগর নুন খাইছস তাগুলোকে নেমো খারামি করবি? না, নুনের দাম উসুল করব বুবু। তাদের কন্যা বিয়ে করব। কন্যা বিয়ে করে কন্যাদায় থেকে মুক্তি দেব। বেশি বাড়াবাড়ি ভালো না বাদল, বাড়াবাড়ির ফল ভালো হয় না। সেইটাই বুবু, আমিও তাদের সেইটাই বুঝতে পারলাম না। তারা যে বাড়াবাড়ি করতেছে, এটার ফল তো ভালো হবে না। কন্যা তো আমার মতো সহজ জিনিস না, সে বিশাল ডেঞ্জারাস জিনিস। ঘটনা ঘটে গেলে কিছু করার থাকবে না। কি ঘটনা ঘটবে সেটা আমি কেমনে বলবো? ঘটনা তো আমি ঘটাবো না, ঘটনা যে ঘটাবে সে বলতে পারবে। আমার কাজ এখন শরীয়তপুর যাওয়া, তারপর আল্লাহর নাম নিয়ে মাস্টারি শুরু করা। তোর দুলাভাইয়ের বিষয় নিয়ে কিছু ভাবছস? ভাবছি। সে আছে এখন জেলে। ঢাকা শহরে এখন রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকেই জেলে ঢুকাচ্ছে। তাকেও ঢুকাইছে। তারে জেলে ঢুকাইব কেন? সে চোর না ডাকাত? দিন বদলাইছে বুবু, এখন চোর ডাকাত জেলে থাকে না, জেলে থাকে ভালো মানুষ। এরা চুপচাপ জেলখানার ফুল গাছে পানি দেয়, মাঠের আগাছা বাছে, কাগজের ঠোঙা বানায়। আর চোর ডাকাত জেলে থাকলে নানান ঝামেলা। এরা জেলের বাইরেও যেমন যন্ত্রণা, ভিতরেও যন্ত্রণা। সেদে সেদে কে যন্ত্রণা কাঁধে নেয়। আন্দাজে কথা কইস না বাদল। কোনো খবর থাকলে ক, না থাকলে খবরের ব্যবস্থা কর। কোনো খবর নাই বুবু, নানান চেষ্টা করেছি, খবর নাই। দুলাভাই যেই মেসে থাকতো সেই মেসে খবর নিয়েছি। যেই গ্যারেজ থেকে বেবি ট্যাক্সি নিয়ে চালাতো সেখানেও খবর নিয়েছি। তারা কেউ কিছু জানে না। ঘটনার দিন অনেক রাতে বেবি ট্যাক্সি নিয়ে গ্যারেজে ফিরছে। বেবি ট্যাক্সি গ্যারেজে জমা দিয়ে গ্যারেজ থেকে বের হয়েছে, কিন্তু মেসে আর ফেরে নাই।
বাদল কথাটা বলে কেন যেন চুপ মেরে যায়। রাবেয়া কথা বলে না। আলতো হাতে হারিকেনের আলোটা কমিয়ে দেয়। আবছা অন্ধকারে অনেকগুলো ছায়া কাঁপতে থাকে দেয়াল জুড়ে। নিজের ছায়ার দিকে তাকিয়ে রাবেয়া যেন হঠাৎ কোথায় ডুবে যায়। দমকা হাওয়ায় ঘরের খুঁটিগুলো নড়ে ওঠে। প্রচণ্ড শব্দে বাজ পড়ে কোথাও। রতন চুপচাপ বাদল মামার কোল থেকে নেমে গুটি গুটি মেরে রাবেয়ার বুকের মধ্যে ঢুকে যায়। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি। রাবেয়া চাচ্ছিল বাদল আর কটা দিন থাকুক, কিন্তু বাদলের অনেক কাজ। তাকে শরীয়তপুর গিয়ে স্কুলে জয়েন করতে হবে। তার আগে লজিং বাড়ি থেকে তল্পিতল্পা গোছাতে হবে। বাড়িটা ছাড়তে তার খানিকটা খারাপই লাগবে। প্রায় 7 বছর সে এই বাড়িতে থেকেছে। মানুষ অনেকটা গাছের মতো, সে কোথাও বেশি দিন থাকলে সেখানে তার শেকড় গজিয়ে যায়। এই শেকড় উপড়ানো সহজ ব্যাপার না। বাদল অবশ্য বিষয়টা পাত্তা না দেওয়ার চেষ্টা করছে। জগতে মায়া বড় খারাপ জিনিস। সে এই মায়া নামক জালে বন্দী হতে চায় না। বিদায় লজিং বাড়ি। বাদল বিরামপুরে ছিল 8 দিন। এই 8 দিনে সে দরকারি কিছু কাজ করেছে। রাবেয়ার ঘর ঠিক করেছে, যতটুকু সম্ভব বাজার সদাই করে দিয়েছে। রতনের স্কুলে গিয়ে হেডমাস্টারের সাথে কথা বলেছে। সমস্যা হয়েছে রতনকে নিয়ে। সে বাদলের সাথে যাওয়ার বায়না ধরেছে। নানান ফন্দি ফিকির করে তাকে থামাতে হয়েছে। বাড়িতে একটা পুরুষ মানুষ দরকার। সে এখন অনেক বড় হয়েছে। এই কথায় রতন কিছুটা খুশি। শেষ পর্যন্ত তাহলে তার বড় হওয়ার বিষয়টা সবার চোখে পড়েছে। পাশের বাড়ির ফজলু নামের লোকটাকে বাদলের পছন্দ হয়েছে। এই লোকের সম্ভবত কোনো কাজকর্ম নাই। দশাশই শরীরের সহজ সরল মানুষ। মাঝে মাঝে মাটি কাটার কাজ করে। ওর ফুট ফরমাস খাটে। এছাড়া দিনভর খেয়াঘাটে বসে থাকে। বাদল নানান সময় ফজলুর সাথে গুটুর গুটুর করে গল্প করেছে। আপনার কোনো কাজকর্ম নাই ফজলু ভাই? কাজকর্ম আছে, আবার নাই। যখন কাজ করতে ইচ্ছা হয় তখন আছে, আবার যখন ইচ্ছা হয় না তখন নাই। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের বিষয়টাও ওই রকম, আছে আবার নাই। এটা কেমন কথা ফজলু ভাই? ঘটনা খুলে বলেন। ঘটনা খুইলা বলার কিছু নাই। আমার স্ত্রী চইলা গেছে। আমি নাকি মানুষ খারাপ। খারাপ মানুষের সাথে সে সংসার করবে না, এই জন্য চইলা গেছে। সাথে ছেলেরেও নিয়ে গেছে। বাপের কাছে থাকলে ছেলেও খারাপ হবে। আপনাকে সে খারাপ বলবে কেন? আপনি খারাপ কি করছেন সেইটার আমি কি জানি? যে খারাপ কাজ করে সে তো আর জানে না সে খারাপ কাজ করতেছে, জানে অন্য মানুষ। আপনার স্ত্রী এখন কই আছে? সে যার সাথে গেছে তার সাথেই আছে। শুনছি মাদারীপুর টাউনে আছে। নিজের স্ত্রী অন্য পোলার সাথে ভাইগা গেছে, এই খবর তো আর জনে জনে বলা যায় না, খোঁজ খবরও করা যায় না। এই জন্য খোঁজ খবর করা বন্ধ করছি। তয় পোলাটার জন্য মাঝে মধ্যে খারাপ লাগে। তখন নদীর ঘাটে গিয়ে বসে থাকি, নদীর পানি দেখি। নদীর পানি মারাত্মক জিনিস। এরা মানুষের দুঃখ কষ্ট বোঝে, মানুষ বোঝে না। ঘটনা শুনে বাদল কিছুটা থতমত খেয়ে যায়। এই ঘটনা সে আশা করেনি। বিষয়টা নিয়ে তার কথা বলাই ঠিক হয়নি। প্রত্যেক মানুষের নিজের কিছু গল্প থাকে, সেই গল্পগুলো কেবল তার একার। বাদল লজিং বাড়ি এসে পৌঁছেছে মাগরিবের পর। বাড়িতে খানাপিনা চলছে। উঠান জোরে সামিয়ানা টানানো। আজহারউদ্দিনের বিশাল বাড়ি। বাড়ির চারপাশে ঘিরে উঁচু দেয়াল। তিনি তার 2 স্ত্রী, 1 কন্যা আর বিধবা বোনকে নিয়ে থাকেন দোতলা ভবনে। ভবনের 3 পাশে বিস্তীর্ণ ফাঁকা জায়গা। বাড়ির এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট টিনের ঘর। আজহারউদ্দিনের কাজে নানান লোকজনের দরকার হয়। এই ঘরগুলো তাদের জন্য। বাড়িতে ঢোকার গেটের মুখে একতলা পাকা বৈঠকখানা।
দক্ষিণ দিকে বাগানের পাশে লম্বা এক সারি ছোট ছোট ঘর। এই ঘরগুলো অতিথিদের জন্য। এই অতিথি ঘরের এক রুমেই বাদল থাকে। বাদল রুমে ঢুকে জানলা খুলে দেয়। রুম জুড়ে ভ্যাপসা গরম। সুইচ টিপে বাতি জ্বালাতেই ভূত দেখার মতো চমকে ওঠে সে। তুমি এইখানে? লাবণী দাঁড়িয়েছিল দরজার সামনে। সে টুক করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভয় পেয়েছেন? ভয়ের কিছু নাই। লাবণী, বাড়ি ভর্তি লোক, কেউ দেখলে ব্যাপারটা খুব খারাপ হবে। দরজা তো বন্ধ, কেউ দেখবে কিভাবে? এই মেয়ের সাথে কথা বলার কোনো অর্থ হয় না। যা হবার হবে। বাদল কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সে আর এসব নিয়ে মাথা ঘামাবে না। এই মেয়েকে বোঝা তার সাধ্য না। আপনি এতদিন থাকলেন কি মনে করে? কি ভেবেছিলেন এসে দেখবেন আপদ বিদায় হয়েছে? তুমি আমার কাছে আপদ কেন হবে লাবণী? আশ্চর্য! হতদরিদ্র এতিম লজিং মাস্টারের প্রেমে যদি ছাত্রী হাবুডুবু খায় তখন তো আপদ মনে হওয়ারই কথা। তুমি কখনো আমার প্রেমে হাবুডুবু খাও নাই লাবণী। এটা অবশ্য ঠিক বলেছেন। মেয়েরা দুই ধরনের ছেলেদের প্রেমে হাবুডুবু খায়। এক অতি গাধা, দুই অতি বুদ্ধিমান। আপনি এই দুইটার কোনোটাই না। আপনি হচ্ছেন মাঝামাঝি টাইপ। এই মাঝামাঝি টাইপের স্বভাব হচ্ছে ব্যাঙের স্বভাব। এদের চারপাশে থাকে থই থই পানি, কিন্তু পানিতে এরা বেশিক্ষণ থাকতে পারে না। এরা পানিতে ভেসে থাকা শক্ত ডালপালা খোঁজে। এদের ক্ষমতা ছোট ছোট লাফ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। এরা লাফ দেওয়ার সুযোগ খোঁজে। সুযোগ পেলেই ছোট্ট লাফে এক ডাল থেকে আরেক ডালে যায়। আপনি লাফ দেওয়ার সুযোগ পেয়েছেন। এখন টুক করে লাফ দেবেন। আপনার প্রেমে হাবুডুবু খাওয়ার কিছু নাই। আপনি হাবুডুবু খাওয়ার মতো কোনো রসগোল্লা না। তোমার কি কোনো কারণে মেজাজ খারাপ? কেন? আপনার কি ধারণা আমার মেজাজ ভালো থাকলে আমি আপনার সাথে লুতুপুতু টাইপ কথা বলি? বাদল এই প্রশ্নের উত্তর দেয় না। সে আলনা থেকে তার ভাঙাচোরা হ্যাঙ্গারগুলো নামিয়ে গোছায়। তার শার্ট প্যান্টগুলো ভাঁজ করে ব্যাগে ভরে। গামছাখানা বহু ব্যবহারে ফ্যাকাশে হয়ে গেছে। দু চারটা ফুটাও উঁকু দিচ্ছে এখানে সেখানে। ব্যাগে ভরবে না করেও গামছাখানা ব্যাগে ঢোকায় বাদল। মশারি, বিছানার চাদর, বালিশের কাভারগুলো খুঁজে ভাঁজ করে। একটা রাত এখানে কোনোভাবে কাটিয়ে দেয়া যাবে। কাল খুব ভোরে উঠেই রওনা দিতে হবে। তখন এসব গোছানো যাবে না। সব কিছু এখন গুছিয়ে রাখাই ভালো। অজপরাগায়ের স্কুলের বেতন কবে পাওয়া যাবে তার ঠিক নেই। তার চেয়ে যতটুকু সম্ভাবনা পুরনো জিনিস নিয়ে যাওয়াই ভালো। লাফ দেওয়ার প্রস্তুতিতে দেখি ভালোই। আপনি এক কাজ করেন, তবলিগ জামাতে ঢুকে যান। লাফালাফির সুবিধা হবে। এক মসজিদ থেকে টুক করে আরেক মসজিদ। জীবন চলে যাবে লাফাতে লাফাতে। মাঝখান থেকে সোয়াব কামাই হবে। তোমার মায়ের শরীর এখন কেমন? আম্মার শরীর ভালো। সে তার সতীনরে নিয়ে আনন্দ ফুর্তি করছে। কন্যা বয়সী সতীন ভাগ্য কয়জনের হয়। এই আনন্দে সে নাচছে। নাচের নাম ভোজপুরি নাচ। ভাবছি আব্বাকে নাচ দেখতে ডাকব, কিন্তু সাহসের অভাবে পারছি না। তোমার সাহসের অভাব আছে বলে তো মনে হয় না। শুধু সাহস থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। আমার বুদ্ধি কম, এজন্য সাহস দেখাতে পারছি না। তবে শীঘ্র দেখাবো। সাহস দেখে আমার আব্বাজান হাঁ করে বসে থাকবেন। সেই হাঁ আর বন্ধ হবে না। তুমি তোমার বাবার বিয়েটা ঠিকমতো নিতে পারো নাই লাবণী। তিনি কেন বিয়ে করেছেন সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন? এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই না। আপনার তো দেখি নুন খাই যার গুণ গাই তার অবস্থা। এটা অবশ্য ভালো। আজকাল কৃতজ্ঞ লোকের বড় অভাব। আপনি যাবেন কখন? কাল ভোরে। একটা কথা বলি শোনেন। আপনার ধারণা ঠিক। আমি আপনার প্রেমে হাবুডুবু খাই নাই। সুন্দরী মেয়েদের অভ্যাস হলো তার চারপাশে হাবাগোবা ছেলেদের নিয়ে খেলা করা। এই খেলায় তার আনন্দ পায়। আমিও আনন্দ পেয়েছি। আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
তোমার কি কিছু হয়েছে? আমার কি হবে? আমার কিছু হয় নাই। আপনাকে একটা কথা বলি, আপনি আর এই বাড়িতে আসবেন না। লাবণী ঘর থেকে বেরিয়ে যায়। বাদল কি বলবে বুঝতে পারে না। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ লাবণী আবার ঘরে ঢোকে। তার হাতে একটা ব্যাগ। সে ব্যাগটা টেবিলে রেখে বেরিয়ে যায়। হতভম্ব বাদল ব্যাগটা খোলে। ব্যাগের ভিতর একটা নতুন মশারি, বিছানার চাদর, বালিশের কভার, কতগুলো শার্ট, দুখানা গামছা, সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, একজোড়া স্যান্ডেল, একটা খাম। বাদল খামটা খোলে। খামের ভিতরে কতগুলো 100 টাকার নোট, একটা ছোট্ট চিঠি, সেখানে গোটা গোটা হাতে লেখা, আপনাকে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার সামনে বসে থাকতাম, কিন্তু কখনো সাহস হতো না। আপনি ভাবছেন মেয়েটা কি অসভ্য। আমি কিন্তু কেবল শরীরের ছোঁয়ার কথা বলিনি। আমি জানি আমি আপনাকে কখনো কোনোভাবেই ছুঁতে পারিনি, না শরীরে না মনে। আজ হঠাৎ মনে হলো ছোঁয়াছুঁয়ির বিষয়টা থাকে কানামাছির খেলায়। জীবনটা তো কানামাছি খেলাই। কে কখন কিভাবে ছুঁয়ে যায় কে জানে। বাদল উঠেছে অন্নপূর্ণা হাই স্কুলের হেডমাস্টার মোফাজ্জল হোসেনের বাড়িতে। মূল ঘর থেকে বাদলের ঘর খানিকটা দূরে। বারান্দাসহ এক রুমের ছোট্ট টিনের ঘর। ঘরের সামনে চাপকল। বাথরুমটা একটু দূরে। মাটির চুলায় রান্না করতে হয়। বাদল নিজেই রান্না করে। এতে অবশ্য বাদলের অসুবিধা কিছু হচ্ছে না। সে থাকার এই ব্যবস্থা পেয়ে যার পরনায় আনন্দিত। বাড়ি ভর্তি সুপারি গাছ। বাদল খুব ভোরে ঘুম থেকে উঠে কলতলায় দাঁত মাজতে বসে। চারদিকের সবুজ ঘাসে তখন টেবিল টেনিসের হলুদ বলের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে চকচকে সুপারি। মোফাজ্জল হোসেন সজ্জন মানুষ। তিনি হঠাৎ হঠাৎ বাদলের ঘরের সামনে চলে আসেন, খোঁজ খবর নেন। বাদল, তোমার থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, এত ভালো থাকার ব্যবস্থা পাবো সেটা আমি ভাবি নাই। কোনো অসুবিধা হলে বলবা, লজ্জা করবা না। জি বলবো। তোমার খাওয়ার ব্যবস্থা আমার ঘরেই করার ইচ্ছা ছিল, একটা সমস্যার জন্য সম্ভব হয় নাই। এখানে আমার আর কোনো সমস্যা নাই স্যার, আপনি চিন্তা করবেন না। চিন্তা এমন এক জিনিস চাইলেই বন্ধ করা যায় না। চিন্তা হচ্ছে রেলগাড়ির মতো, ইঞ্জিন বন্ধ করলেও রেলগাড়ি চলতেই থাকে। স্কুল কেমন লাগতেছে তোমার? এখনও ঠিক বুঝে উঠতে পারি নাই, একটু সময় লাগবে। এমনিতে ভালোই। শোনো, জীবনে প্রথম চাকরি, চোখ কান খোলা রাখবা। স্কুল ভর্তি পলিটিক্স। আমাদের বাঙালির এক স্বভাব, সব কিছুতে পলিটিক্স। 200 বছর ব্রিটিশ শাসনে থাকার ফল। আমাদের রক্তে তাদের পলিটিক্সটা ঢুকে গেছে, কিন্তু ইউনিটিতে ঢোকে নাই। আমরা মানুষের খারাপ জিনিস গ্রহণ করতে ওস্তাদ, ভালোর ধারে কাছে নাই। বাদল বুঝতে পারে না এই ধরনের আলোচনায় তার ভূমিকা কী হওয়া উচিত। সে চুপ করে থাকে, কথা কোন দিকে যাচ্ছে বোঝার চেষ্টা করে। সুযোগ মতো আলোচনায় ঢুকে পড়তে হবে। আলোচনায় ঢোকাটা জরুরি। নতুন শিক্ষকদের নানান ছুতায় নিজের জ্ঞান গরিমার পরিচয় দিতে হয়। ব্রিটিশরা পলিটিক্স করতো অন্যের বাস দিতে, আর আমরা পলিটিক্স করি নিজেদের বাস দিতে। স্কুলে বশির মাস্টার নামে একজন আছে, এক ব্যাটারি। এক ব্যাটারি মানে বুঝছো তো? এক ব্যাটারি মানে হয়েছে এক চোখ কানা। এই এক ব্যাটারির কাজ হচ্ছে স্কুলের সবার পিছনে বাস দেয়া। জি, ওনাকে চিনি। বশির স্যারের সাথে একদিন কথা হয়েছে। এর কাছ থেকে সাবধানে থাকবা, বেশি মাখামাখির দরকার নাই। এক ব্যাটারি ব্রেন ওয়াশে ওস্তাদ। স্কুল কমিটির সভাপতি পর্যন্ত এখন তার কথায় উঠে বসে। তোমাকে আমার বাড়িতে ওঠানো নিয়েও সে নানান কথা ছড়াইতেছে। এটা নিয়েও সাবধানে থাকবা। কি কথা? তোমাকে আমার বাড়িতে উঠাইয়া আমি নাকি শক্তি বাড়াইতেছি, এইসব আর কি। স্কুল তো শক্তি দেখানোর জায়গা না। এটা ঠিক বললা না। দুনিয়ার সকল জায়গায় শক্তি দেখানোর জায়গা। শক্তি নানা রকমের হয়, এক এক জায়গার শক্তি এক এক রকমের।
তা অবশ্য ঠিক। আপনার বাড়িটা খুব সুন্দর স্যার। এত সুন্দর বাড়ি আমি আগে দেখি নাই। বাড়ির আসল সৌন্দর্যই তো তুমি দেখো নাই। এই বাড়ির আসল সৌন্দর্য হলো এই বাড়ির পুষ্করণী। বাড়ির মেয়ে ছেলেরা পুষ্করণীতে গোসল করে, কাজকর্ম করে। এই জন্য অবশ্য বেটা ছেলেদের সেইখানে যাওয়ার বিষয় বিধিনিষেধ আছে। তবে খুব ভোরে আর বিকালের দিকে যাইতে পারো, তখন ফাঁকাই থাকে। আমাদের ঘরের উত্তর পাশে বিরাট পুষ্করণী। জি আচ্ছা, সময় করে একদিন দেখব। বাদল পুকুরের বিষয়ে কোনো আগ্রহ বোধ করল না। এই বাড়ির কোনো বিষয়ে অবশ্য সে আগ্রহ দেখায় না। বাড়িতে কে আছে, কি আশায় বিষয়, কোনো বিষয়ে না। কি দরকার? তার সকল আগ্রহ এখন স্কুল নিয়ে। সে সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুলে কাটায়। স্কুল শেষে সোজা চলে যায় নদীর পাড়ে। নদীতে উত্তাল ঢেউ। বাদল চুপচাপ বসে থাকে, ঢেউ দেখে। তার হঠাৎ ফজলুর কথা মনে পড়ে। ফজলু ঠিকই বলেছে, নদীর পানি মারাত্মক জিনিস। এরা দুঃখ কষ্ট বোঝে, মানুষ বোঝে না। বাদলের আবার দুঃখ কষ্ট কি? এই প্রশ্ন বাদল নিজেকেও করে। আসলেই তো, তার আবার দুঃখ কি? দুঃখ থাকে তাদের যাদের জীবনের কাছে অনেক চাওয়া। তার কোনো চাওয়া নেই। যা পেয়েছে সে তাতেই খুশি। কিন্তু মানুষ বড় বিচিত্র প্রাণী। এরা দুঃখ ভালোবাসে। দুঃখ ছাড়া এদের জীবন অর্থহীন। যাদের জীবনে কোনো অপ্রাপ্তি নেই তারাও কারণে অকারণে দুঃখ পেতে চায়। দুঃখ ছাড়া জীবন বিষাদ ও বিবর্ণ। আজ স্কুলে গিয়ে বাদলকে হঠাৎ ক্লাস 10-এর একটা প্রক্সি ক্লাস নিতে হয়েছে। সেই ক্লাসে ঢুকেই বাদল চমকে গেল। দক্ষিণ দিকের জানালার পাশে যে মেয়েটা ঘাড় কাত করে খানিকটা বায়ে ঘুরে বসে আছে, সে দেখতে অবিকল লাবণীর মতো। বাদলের বুকের ভিতরটা কেমন ছ্যাদ করে উঠল। মেয়েটা ঘুরে সোজা হয়ে বসতেই অবশ্য বাদলের ভুল ভাঙল। এখন আর মেয়েটির সাথে লাবণীর কোনো মিল খুঁজে পাচ্ছে না সে। কিন্তু বাদল আর ক্লাসে মনোযোগ দিতে পারল না। তার মাথায় গেঁথে গেল লাবণী। স্কুল শেষে সোজা নদীর দিকটায় চলে এলো বাদল। নদীতে উত্তাল ঢেউ, খানিক পরপর ভাঙছে। সেই পার ভাঙা উত্তাল ঢেউ দেখতে দেখতে বাদলের হঠাৎ মনে হলো তার জীবনে কোনো চাওয়া নেই। এই কথা সত্যি না। তার জীবনেও চাওয়া আছে, একটা বিশেষ চাওয়া। সেই চাওয়া পৃথিবীর আর সকল চাওয়ার চেয়ে গভীর, কান্নার মতো গভীর।